প্রাঙ্গণ। স্বাগত জানাচ্ছি বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা 2021-এর পঞ্চম পর্বে। আপনাদের সাথে আছি আমি শাহানা আক্তার শিলা, প্রভাষক বাংলা, ইকবাল সিদ্দিকী কলেজ। সুপ্রিয় সুধী, বিতর্ক ব্যক্তিকে আলোকিত হতে শেখায়, বিতর্ক মানুষকে মুক্তি বুদ্ধি সম্পন্ন হতে শেখায়। বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র প্রথমবারের মতো অনলাইনে কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে বিতর্ক প্রতিযোগিতা 2021। আজকের অনলাইন বিতর্ক প্রতিযোগিতার সভাপতিত্ব করছেন প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। অনলাইন বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে 3 জন গুণী মানুষ আমাদের সাথে সংযুক্ত আছেন। বিচারক হিসেবে সংযুক্ত আছেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর। যুক্ত আছেন শিল্পকলা একাডেমির সম্মাননাপ্রাপ্ত গুণীজন এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব লিয়াকত চৌধুরী। সংযুক্ত আছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের তথ্য ও গবেষণা সম্পাদক এবং মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা জনাব রেজিনা ওয়ালি লিনা। সুপ্রিয় সুধী মণ্ডলী, বাংলা ভাষা সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতার পঞ্চম পর্বের বিষয় নির্ধারিত হয়েছে মানুষের সচেতনতায় মহামারী প্রতিরোধ করতে পারে। প্রস্তাবের পক্ষে বলবে ইকবাল সিদ্দিকী কলেজ, প্রস্তাবের বিপক্ষে বলবে বিএল কলেজ খুলনা। চলুন আমরা আজকের বিতর্ক প্রতিযোগিতার বিতার্কিকদের সঙ্গে পরিচিত হই। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পক্ষ দল ইকবাল সিদ্দিকী কলেজ, তাদের দলের নাম দুর্বার। পক্ষ দলের প্রথম বক্তা সানজিদা জাহান খান, তিনি দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী। দ্বিতীয় বক্তা জেমিন সুলতানা মৌ, তিনি দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থী এবং পক্ষ দলের দলনেতা জাহিদ হাসান শুভ, তিনি দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থী। অপরপক্ষে বিপক্ষ দল বিএল কলেজ খুলনা, তাদের দলের নাম বিএলসিডিসি। বিপক্ষ দলের প্রথম বক্তা জেমিনা তিশা, তিনি পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। দ্বিতীয় বক্তা লামিয়া রহমান, তিনি ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং বিপক্ষ দলের দলনেতা ইরামণি মণ্ডল, তিনি পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সুপ্রিয় সুধী মণ্ডলী, বিতর্ক প্রতিযোগিতা শুরুর পূর্বে জেনে নেওয়া যাক প্রতিযোগিতার নিয়মাবলী। অনলাইনে ইকবাল সিদ্দিকী কলেজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। স্ট্রিমিয়ারের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রত্যেক প্রতিযোগী অনলাইনে সরাসরি তার বক্তব্য উপস্থাপন করবেন। বিতর্কটি সনাতন পদ্ধতিতে হবে, অর্থাৎ বিতর্কিকের বক্তব্য চলাকালে প্রতিপক্ষ দলের কেউ কথা বলার সুযোগ পাবেন না। প্রত্যেক প্রতিযোগী 5 মিনিট সময় পাবেন। 4 মিনিট পর স্ক্রিনে আর মাত্র 1 মিনিট আছে এমন লেখা ভেসে উঠবে। 5 মিনিট পর একইভাবে সময় শেষ হওয়ার কথা জানানো হবে। দলনেতাদের জন্য আলাদাভাবে যুক্তিখণ্ডন পর্ব থাকবে না। বিতর্কিকের বক্তব্যের পরপরই বিচারকবৃন্দ প্রাপ্ত নম্বর ঘোষণা করবেন। প্রত্যেক বিচারক মোট 100 পূর্ণমানের উপর নম্বর প্রদান করবেন। তথ্য ও যুক্তি উপস্থাপনে 50 নম্বর, শুদ্ধ উচ্চারণে 25 নম্বর এবং উপস্থাপনায় 25 নম্বর বরাদ্দ রয়েছে। আপাতত বিজয়ী বা বিজিত দলের দলীয়ভাবে কোনো পুরস্কার প্রদান করা হবে না, তবে প্রত্যেক পর্বে সেরা বিতর্কিক পুরস্কার পাবেন। নির্বাচিত 8টি দল নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করা হবে। সুপ্রিয় সুধী মণ্ডলী, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতার 2021-এর উদ্বোধনী পর্বের বিতর্ক প্রতিযোগিতার নির্বাচিত সেরা বিতর্কিক কুমারী সঞ্চিতা রানীর হাতে পৌঁছে গিয়েছে ক্রেস্ট ও পুরস্কার। ছবিতে আমরা পুরস্কার হাতে কুমারী সঞ্চিতা রানীকে দেখতে পাচ্ছি। সুপ্রিয় সুধী, আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মানুষের সচেতনতায় মহামারী প্রতিরোধ করতে পারে। প্রথমে এই বিষয়ের পক্ষে বলার জন্য আহ্বান জানাচ্ছি পক্ষ দলের প্রথম বক্তা সানজিদা জাহান খানকে।
আজকের এই অনলাইন বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত সভাপতি মহোদয়, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ বিতার্কিক এবং যারা দেখছেন সকলকে আমার পক্ষ থেকে রইল সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কের বিষয় নির্ধারণ হয়েছে মানুষের সচেতনতাই মহামারী প্রতিরোধ করতে পারে। সঙ্গত কারণেই প্রস্তাবনার পক্ষে আমার এবং আমার দলের অবস্থান। দলের প্রথম বক্তা হিসেবে বিতর্কের বিষয়টি আমি প্রথমেই সংজ্ঞায়িত করে যেতে চাইব। মহামারী বা অতিমারী বলতে প্রচুর লোক আক্রান্ত হয়ে একটি বৃহৎ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়া রোগকে আমরা বুঝে থাকি। সচেতনতা বলতে মানুষের নিজের মধ্যেকার সেই জ্ঞানকে নির্দেশ করা হয় যা মানুষের নিজের ও চারপাশের মানুষের ক্ষতিসাধন রোধ করে। আর প্রতিরোধ বলতে কোনো কিছু মোকাবেলা করা, কোনো কিছু রুখে দাঁড়ানো বা ঘুরে দাঁড়ানোকে আমরা বুঝি। মানব সভ্যতার ইতিহাস পর্যালোচনা করতে গেলে আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক ধরনের মহামারীর আবির্ভাব ঘটেছে। এই মহামারীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খ্রিস্টপূর্ব 430 অব্দের অ্যাথেন্স প্লেগ, 541 খ্রিস্টাব্দে জাস্টিনিয়ান প্লেগ, 1346 খ্রিস্টাব্দে দ্য ব্ল্যাক ডেথ, 1918 সালের স্প্যানিশ ফ্লু, কলেরা, গুটি বসন্ত, ইনফ্লুয়েঞ্জা, মার্স ইত্যাদি। এবং বর্তমানে আমাদের সারা বিশ্বকে থমকে দেওয়া বৈশ্বিক মহামারীটি হলো কোভিড-19 বা করোনা ভাইরাস। বিভিন্ন সময় আগত এসব মহামারী নিয়ে আলোচনা করতে গেলে আমরা স্পষ্টতই দেখতে পাই যে কুসংস্কার, গুড়ামি ও অসচেতনতার জন্যই এই রোগগুলো মহামারীর আকার ধারণ করেছিল। পরবর্তীতে এসব রোধ করতে মানুষের সচেতনতাই মুখ্য ভূমিকা রেখেছে। মহামারী রোগের একটি প্রধান বৈশিষ্ট্য হলো এরা সংক্রামক রোগ। ক্যান্সার অনেক মানুষের মৃত্যুর জন্য দায়ী, কিন্তু একে মহামারী বলে বিবেচনা করা হয় না, কারণ এটি সংক্রামক ব্যাধি নয়। মহামারীকে বৈশ্বিক প্রাদুর্ভাব বলে আখ্যায়িত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সম্মেলনে ডক্টর কেজি বাফুতা 2009 সালের মে মাসে। একটি প্রাদুর্ভাব প্রতিরোধ করতে প্রাথমিক কৌশলগুলো হলো প্রশমন এবং রক্ষণাবেক্ষণ। একটি মহামারীর আবির্ভাব হওয়ার সাথে সাথে এর টিকা বা প্রতিষেধক কিছুই আমাদের নিকট থাকে না, যা আমরা বিগত দিনগুলোতেও দেখে এসেছি এবং আমাদের বর্তমান করোনা পরিস্থিতিতেও আমরা একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। প্রয়োজনীয় টিকা বা ঔষধ আমাদের নিকট পৌঁছানোর আগে মহামারীটি প্রতিরোধ করার একমাত্র উপায় হচ্ছে আমাদের ব্যক্তিগত সচেতনতা। আমরা যদি সরকারি পদক্ষেপ অথবা প্রতিষেধকের উদ্ভাবনের আশায় বসে থাকি, তবে মহামারী প্রতিরোধ করা আমাদের জন্য হবে কষ্টসাধ্য, কারণ সেগুলো আমাদের নিকট পৌঁছানোর আগেই তা ব্যাপক আকার লাভ করবে। সচেতনতার মাধ্যমে 2019-20 সালে করোনা ভাইরাস মহামারীর সময় চীন পুরো শহরগুলোতে লকডাউনের আওতায় এনে মহামারীর প্রকোপ ঠেকিয়েছিল। WHO এইচআইভি ডেটা এবং পরিসংখ্যান এক্সেস 12 এপ্রিল 2020-তে দেখা যায় যে এইচআইভিকে বৈশ্বিক মহামারী হিসেবে আখ্যায়িত করেছে WHO। এইডস বর্তমানে একটি মহামারী। দক্ষিণ ও পূর্ব আফ্রিকায় এর সংক্রমণের হার 25%-এরও বেশি। 2006 সালে আফ্রিকার গর্ভবতী মহিলাদের মধ্যে সংক্রমণের হার ছিল 29%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বর্তমানে আনুমানিক 3.69 লক্ষ মানুষের দেহে এই ভাইরাসটি রয়েছে। প্রাণ হারিয়েছে 3,40,00,000-এরও বেশি, আর 64% এর মধ্যে রয়েছে সাব সাহারা আফ্রিকায়। আমরা সকলেই অবগত এইচআইভি একটি মরণ ব্যাধি। এর কোনো ঔষধ এখনো পর্যন্ত আমাদের জানা নেই, এর কোনো প্রতিষেধক নেই। অবশ্যই এটি ঠেকানোর জন্য আমাদের প্রয়োজন সচেতনতা। এক্ষেত্রে শুধুমাত্র প্রতিরোধ করতে পারে আমাদের সচেতনতা। আফ্রিকায় সংক্রমণ রোধ করতে মানুষের মধ্যে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা হয়েছে। নিরাপদ জনচর্চা সম্পর্কে শিক্ষা প্রদান করা হয়েছে, রক্তবাহী সংক্রমণ সতর্কতা সম্পর্কে শিক্ষা প্রদান করা হয়েছে জাতীয় শিক্ষাক্রমকে এর আওতায় এনে। অন্যান্য মহামারীর ক্ষেত্রেও আমরা একই ধরনের চিত্র দেখতে পাই। খুব লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে কলেরা ও অন্যান্য যে পানিবাহিত রোগ বা বায়ুবাহিত রোগগুলো রয়েছে, এগুলো শুধু আমরা ঠেকাতে পারি পরিশোধিত পানি পান করে এবং বাইরে গেলে মাস্ক ব্যবহার করে। এই কাজগুলো শুধু আমরা সচেতনতা থেকেই করতে পারি। বর্তমান প্রেক্ষাপটে আমরা করোনাকালীন পরিস্থিতির দিকে যদি তাকাই, আমরা তবে স্পষ্টতই দেখতে পাই যে এই মহামারী প্রতিরোধে সচেতনতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে বারবার। সম্প্রতি যদিও বা এই ভাইরাসের একটি টিকা আবিষ্কার হয়েছে, কিন্তু দেখা গিয়েছে 2 ডোজ টিকা নেওয়ার পরে অনেকেই আক্রান্ত হচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমাদের সচেতনতাই মুখ্য। আমরা যদি সচেতন থাকি তাহলে আমরা এর প্রতিরোধ করতে পারবো। মহামারী রোগগুলো যেহেতু সংক্রামক রোগ, সুতরাং এগুলো একজন থেকে অন্যজনে খুব সহজেই ছড়িয়ে পড়ে। যদি আমরা ব্যক্তিগতভাবে সচেতন থাকি তবে আমরা ছড়িয়ে পড়া রোধ করতে পারবো। কোনো প্রতিষেধক বা চিকিৎসা ব্যবস্থা বা গতানুগতিক চিকিৎসা দ্বারা আমরা একে প্রতিরোধ করতে চাইলে তা কতটা ফলপ্রসূ তা আমরা বিগত দিনগুলোতেও দেখে এসেছি। কিন্তু প্রতিটি মানুষ যদি হয় সচেতন, সংক্রমণ প্রতিরোধে যদি হয় নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন, তবে মহামারীগুলো রোধ করা হবে
হবে অনেক সহজ। বিভিন্ন রোগ জীবাণু সংক্রমণের ফলে মহামারী রোগগুলোর সৃষ্টি হয়। অতীতের তুলনায় কুষ্ঠ, কলেরা এই রোগগুলো এখন ভয়াবহতা অনেকটাই কমে গিয়েছে, কারণ মানুষ এখন এই সম্পর্কে সচেতন। শুধুমাত্র স্বাস্থ্য খাতের উন্নয়ন নয় বা ডাক্তারের উন্নয়ন নয়, সচেতনতাই পারে মহামারীর প্রতিরোধ করতে। সচেতনতাই মহামারী প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করতে পারে। আমার দলের পরবর্তী বক্তা এসে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে যাবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সঞ্জিদা জাহান খান। আমি সঞ্জিদাকে দিয়েছি ৭৪। আমি দিলাম 75। আমিও ৭৪ দিলাম, 74। এবারে আমি প্রস্তাবের বিপক্ষে বলার জন্য আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা জেমিনা তিশাকে। আমাকে কি শোনা যাচ্ছে? আপনাকে শোনা যাচ্ছে, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মানুষের সচেতনতায় মহামারী প্রতিরোধ করতে পারে। দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টিকে সংজ্ঞান সহ কিছু ক্ষেত্র দেখিয়ে যাব, যা আমার দলের দ্বিতীয় বক্তা এসে বিশ্লেষণ করে যাবেন, এবং তৃতীয় বক্তা এসে সার্বিক সমন্বয়ের মাধ্যমে দেখিয়ে যাবেন যে শুধুমাত্র সচেতনতা দ্বারা মহামারী প্রতিরোধ করা সম্ভব নয়। প্রথমে আসছি সংজ্ঞায়নে। সচেতনতা বলতে বোঝাচ্ছি নিজের জ্ঞানকে জাগ্রত করা। মহামারী বলতে বোঝাচ্ছি সেই সমস্ত রোগকে যা একই স্থানে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রচুর সংখ্যক ব্যক্তিকে আক্রমণ করে। প্রতিরোধ করতে বলতে বোঝাচ্ছি বাধা দান করা। মাননীয় সভাপতি, আমাদের প্রতিপক্ষ দলের প্রথম বক্তা জনসচেতনতাকে গুরুত্ব দিয়ে বলে গেছেন যে আমাদের অনেক জনসচেতনতার দরকার। হ্যাঁ মাননীয় সভাপতি, আমাদের সচেতনতার দরকার, কিন্তু 18 কোটির এই ঘনবসতিপূর্ণ বাংলাদেশে শুধুমাত্র সচেতনতা দিয়ে মহামারীটা ঠিক কতটা প্রতিরোধ করা সম্ভব, এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। যেখানে আমাদের জীবিকা নির্বাহ করার জন্য প্রতিনিয়তই বাইরে যেতে হচ্ছে, সেখানে জনসচেতনের মতো একটা অস্থায়ী ব্যবস্থা দ্বারা কিন্তু কখনো একটা মহামারী প্রতিরোধ করা সম্ভব নয়। এর জন্য আমাদের কিছু স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা দরকার। স্থায়ী ব্যবস্থা হিসেবে এখানে আমরা দুটো জিনিসকে দেখাবো। প্রথমটি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন, দ্বিতীয়টি হচ্ছে বিভিন্ন প্রকার সরকারি পদক্ষেপ। আমরা যদি বর্তমান চিকিৎসার উন্নয়ন করতে পারি, প্রতিষেধক হিসেবে যদি ভ্যাকসিনের প্রয়োগ নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু আমরা মহামারী স্থায়ীভাবে প্রতিরোধ করতে সক্ষম হব। মাননীয় সভাপতি, আমরা যদি করোনা মহামারীর কথা ধরি, তাহলে তাহলে এই মহামারী থেকে দীর্ঘমেয়াদী সুফল আমাদের ভ্যাকসিনই কিন্তু একমাত্র উপায়। শুধুমাত্র জনসচেতনতা দিয়ে কিন্তু এগুলোকে স্থায়ীভাবে নির্মূল করা সম্ভব নয়। এর জন্য আমাদের বর্তমান চিকিৎসা ব্যবস্থার উন্নয়নটা ত্বরান্বিত করতে হবে, স্বাস্থ্য খাতে বিনিয়োগটা অনেক বাড়াতে হবে। পর্যাপ্ত ভ্যাকসিন, আইসোলেশন, প্রয়োজনীয় পরীক্ষণের ব্যবস্থা, পর্যাপ্ত অক্সিজেন বা যন্ত্রপাতি যেগুলো আছে, সর্বোপরি কিন্তু আমাদের উন্নয়ন করতে হবে। এই সমস্ত উন্নয়ন ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু আমরা একটা মহামারীর মতো একটা প্রতিকূলতা অবস্থাকে প্রতিরোধ করতে পারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী মানুষের মৃত্যু হার হ্রাস করা হয় ভ্যাকসিনের মাধ্যমে। প্রতিষেধকের মাধ্যমে সারা পৃথিবীতে প্রতি বছর 60 মৃত্যু ঠেকানো সম্ভব হচ্ছে। শরীরে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে যে প্রতিরোধটা ব্যবস্থাটা গড়ে তোলা সম্ভব, তা কিন্তু সচেতনতা দিয়ে কখনোই সম্ভব নয়। আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, বর্তমান যে কোভিড-19 যে মহামারীটা দেখা যাচ্ছে, তাহলে দেখা যায় যে উন্নত যে বিভিন্ন দেশগুলো আছে তাদের প্রচুর জনসংখ্যা সত্ত্বেও দিন দিন কিন্তু তাদের বেড়ে চলেছে। সচেতনতা কিন্তু এটাকে আটকাতে পারে নাই, যার জন্য তারা ভ্যাকসিন কার্যক্রমটা অব্যাহতভাবে রেখেছে। টিকাদান কার্যক্রম এখনো চলছে। কোন কোন দেশে এক্ষেত্রে বুস্টার ডোজও কিন্তু প্রয়োজন করাচ্ছে। শুধুমাত্র একটা মাস্ক কিংবা স্যানিটাইজার কিংবা বিভিন্ন যে জনসচেতন আছে, এটা দিয়ে কিন্তু আমাদের এই মহামারীগুলো প্রতিরোধ করা সম্ভব নয়। আমি একটা মাস্ক ইউজ করছি, এই মাস্কের কার্যকারিতা ঠিক কতটুকু, এটা দিয়ে কিন্তু এই মাস্কের কার্যকারিতা একটু এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। এছাড়াও মহামারী প্রতিরোধ করার জন্য সরকারের যে বিভিন্ন পদক্ষেপ রয়েছে, সেগুলোর উপর আমাদের জোর দিতে হবে। আমরা যদি এই ভাইরাসের প্রথম দিককার কথা চিন্তা করি, তাহলে দেখা যায় যে যখন বাইরে থেকে বিমানবন্দরে বিভিন্ন লোকজন আসা হচ্ছিল, তাদের শুধুমাত্র একটা তাপমাত্রার একটা তাদের ছেড়ে দেওয়া হচ্ছিল, কিন্তু শুধুমাত্র একটা তাপমাত্রা দ্বারা কিন্তু একটা ভাইরাস কখনোই শনাক্ত করা সম্ভব নয়। এখানে যে একটা অব্যবস্থাপনা রয়ে গেছে, এইটা কিন্তু সচেতনতা দিয়ে প্রতিরোধ করা সম্ভব নয়। শুধুমাত্র তাপমাত্রা দেখে কিন্তু এই ভাইরাসটা কিন্তু শনাক্ত করা সম্ভব নয়। এরপর যেগুলো এইগুলো এরপর যখন আমরা দেখি মহামারী যখন প্রথমটা শুরু হয়েছিল, তখন কিন্তু বিভিন্ন ওষুধ, যেমন সামান্য একটা নাপা, এটারও কিন্তু তীব্র সংকট দেখা দিয়েছিল।
যখন আমি সচেতন ঠিক, সচেতনের ঘরে বসে আছি, কিন্তু কোনো কারণে আমি যদি আক্রান্ত হয়ে যাই, তখন কিন্তু আমি একটা পর্যাপ্ত ওষুধ পাচ্ছি না। এই যে যে একটা অব্যবস্থাপনা, বিভিন্ন সরকারি পদক্ষেপের যে একটা বিভিন্ন অব্যবস্থাপনা, এটা কিন্তু সচেতনতা দিয়ে সম্ভব না। এরপর যদি আমরা দেখি, তাহলে যে আমরা সচেতন হতে হবে, কিন্তু এই করবে সচেতনটা কিন্তু সরকারি পদক্ষেপ থেকে আসে। বিভিন্ন প্রচারণা বা সংবাদ মাধ্যম, গণমাধ্যম বা বুলেটিন যেগুলো আছে, এগুলোর কিন্তু বিভিন্ন প্রয়োগ কিন্তু প্রথম থেকে খুব একটা গাফিলতি কিন্তু ছিল। এগুলো পর্যাপ্ততা আরো বেশি বাড়ানো উচিত ছিল। শুধুমাত্র একটা সচেতনতা কিংবা মানুষের শুধুমাত্র সচেতনতা দিয়ে কিন্তু এই মহামারীটা প্রতিরোধ করা সম্ভব নয়। এরপর এরপর যদি আমরা বলি যে এরপর যদি আমরা আসি যে শুধুমাত্র এই জনসচেতনতা দিয়ে মহামারী প্রতিরোধটা করা কিন্তু সম্ভব নয়। আমার দ্বিতীয় বক্তা এসে এই বিষয়টিকে আরো ভালোভাবে বিশ্লেষণ করে যাবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জেমিনা তিশা। আমি জেমিনা তিশাকে দিয়েছি 72। আমি ঠিকই আছে, আমি 72 দিলাম তিশাকে। স্বাগত তিশা আপনাকে। 71, তিশাকে 71 দিচ্ছে। যুদ্ধ যেমন অস্ত্র চালনার বিদ্যা, বিতর্ক তেমন যুক্তি চালনার বিদ্যা। বিতর্কে যুক্তি তখনই সুন্দর ও সার্থক হবে যখন সেখানে জ্ঞান থাকবে। আমাদের আজকের বিতর্কের পক্ষ এবং বিপক্ষ দলের বক্তাদের কাছ থেকে আমরা চমৎকার তথ্যবহুল বিতর্ক উপভোগ করছি। বিতর্কের এ পর্যায়ে প্রস্তাবের পক্ষে বক্তব্য উপস্থাপনের জন্য আমি আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা জেমিনা সুলতানা মৌকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মানুষের সচেতনতায় মহামারী প্রতিরোধ করতে পারে। আমার দলের প্রথম বক্তা এই সম্পর্কে সংজ্ঞায়িত করে গিয়েছেন। দ্বিতীয় বক্তা হিসাবে আমি তা বিশ্লেষণ করব এবং আমার দলের দলনেতা সার্বিক সমন্বয়ের মাধ্যমে দেখিয়ে যাবেন যে সচেতনতায় মহামারী প্রতিরোধ করতে পারে। মহামারী কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মানবসৃষ্ট দুর্যোগ। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছেন, আমাদের মতো উন্নয়নশীল দেশে স্বাস্থ্য খাতের উন্নয়ন কতটা সম্ভব তা চিন্তার বিষয়। আর স্বাস্থ্য খাতের দুর্নীতি তো বাদই দিচ্ছি। আমার দলের প্রথম বক্তা স্পষ্টই বলেছেন যে ভ্যাকসিন 2 ডোজ গ্রহণ করার পরও করোনা হচ্ছে। এর কারণ আমরা অসচেতন। বারবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে চলেছে সচেতনতার কথা। উদরপিণ্ডি বোদরখারে চাপিয়ে দিলে তো লাভ হবে না। প্রতিটি খাতের উন্নয়নের পরও যে কিন্তু থেকেই যায়, তা হলো অসচেতনতা। শত শত স্বাস্থ্য পদক্ষেপ গ্রহণ করার পরও কাজ হবে না যদি মানুষ সচেতন না হয়। মাননীয় সভাপতি, অসচেতনতা যে কতটা ভয়াবহ তা আমরা দেখতে পারি কলেরার দিকে তাকালে। ভারতীয় মহামারীগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ব্রিটিশদের সৃষ্টি করা জলাবদ্ধতা ও দুর্ভিক্ষের দুর্বল জনস্বাস্থ্য দায়ী। এক্ষেত্রে বলা যায় মহামারী আকার ধারণ নয়, বরং রোগগুলো সৃষ্টির একমাত্র কারণ হচ্ছে অসচেতনতা। আমরা এক্ষেত্রে লক্ষ্য করে দেখতে পারি যে ভারতের দ্বিতীয় ভাগে 11টি বড় মহামারী ঘটে। এরপর 1920 সাল পর্যন্ত কলেরা, ম্যালেরিয়া ও বসন্ত রোগের মহামারীতে অনেক প্রাণহানি ঘটে। এর প্রধান কারণ হচ্ছে মানুষ অসচেতন। 1874 থেকে 1878 সাল পর্যন্ত প্রতি বছর প্রায় 5.5 লক্ষ লোক মারা যায় কালাজ্বরে। 1896 থেকে 1900 সাল পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 16 লাখে। এক্ষেত্রে আমরা বলতেই পারি মানুষ যদি সচেতন হতো তাহলে হয়তো এত মানুষ প্রাণ হারাতো না। ব্রিটিশদের ভুল নদী শাসন ব্যবস্থা ও যে কারণে ম্যালেরিয়া মহামারী ঘটেছে আর তা বলার বাইরে নয়। ব্রিটিশ নদী বিশেষজ্ঞ স্যার উইলিয়াম উইলকক্স তার বাংলা নিজস্ব সেবা ব্যবস্থার বইয়ে দেখিয়ে দিয়েছেন ব্রিটিশদের তৈরি ও ভুল বাঁধ ও রেলওয়ে অবকাঠামোর কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা ম্যালেরিয়া মশার জন্য দায়ী। তথ্যসূত্র বাংলা নিজস্ব স্বাস্থ্য সেবা, উইলিয়াম উইলকক্স, 2021, ডাকঘর। অসচেতনতা ও সন্দেহভাজন মানুষের উপর সারাক্ষণ নজরদারি রেখে আত্মসচেতন ও তথ্য সমৃদ্ধি জনগোষ্ঠীর সাথে থাকলে যে কোনো মহামারী নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু কোটি কোটি মানুষের ঘরে ঘরে ক্যামেরা বসিয়ে কি আপনি তা নজর রাখতে পারবেন? কখনোই না মাননীয় সভাপতি। প্রশ্ন রইল বিপক্ষ দলের কাছে, আপনি কি তাদের উপর সারাক্ষণ নজর রাখতে পারবেন? পক্ষান্তরে কোনো করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার মাত্রই 2 সপ্তাহের মধ্যেই বিজ্ঞানীরা চিহ্নিত করতে পেরেছেন নোভেল ভাইরাসের কারণে মানুষের মৃত্যু হচ্ছে।
বিভিন্ন মানুষের জিনোম সিকোয়েন্স বের করতে সক্ষম হচ্ছে এবং আক্রান্ত রোগীকে শনাক্ত করতে সক্ষম হচ্ছে, কিন্তু মানুষের সীমাবদ্ধতা আছে। প্রকৃতপক্ষে মানুষ মহামারী নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু মানুষ সবসময় সচেতন না বিধায় এর যথাযথ প্রয়োগ করতে পারে না। 2005 সালে হোমো ডিউস বইতে লিখিত হয়েছে, যেহেতু আমরা নিশ্চিত নই যে ইবোলা বা অন্য কোনো ফ্লু ভবিষ্যতে পৃথিবীতে মহামারীর আকারে সংক্রমিত হয়ে লাখ লাখ মানুষের প্রাণ নেবে কিনা, তবুও অনিবার্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য কি আমরা কোনো প্রস্তুতি গ্রহণ করব না? বরং আমরা দেখতে পাবো মানুষের অমার্জনীয় ব্যর্থতার খেসারত এবং সেই সময় রাষ্ট্রের দায়িত্বপূর্ণ ব্যক্তিদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার অভাবে আমরা বড় মহামারীর আক্রান্ত হব। সংক্রমণ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবুও মানুষের কাছে তথ্য আছে, মেধা আছে এবং ঠেকানোর উপায় আছে। ঠিক অন্যভাবে মহামারী ছড়ায় মানুষের সহযোগিতা ও বোকামির কারণে, এবং সংক্রমণ ছড়ানোর অন্তরালে বসেনি কোনো ঈশ্বর। আমরা সবসময় দেখতে পাচ্ছি রোগগুলো মানুষের মাধ্যমেই ছড়াচ্ছে। মাননীয় সভাপতি, খুব স্বাভাবিক, নতুন সংক্রমণ রোগের প্রাদুর্ভাব আমরা এখনো ঠেকাতে পারি না। জীবাণু নিয়মিতই পশু পাখি থেকে মানুষের শরীরে আসছে এবং তা নিয়মিতই রূপ বদলাচ্ছে। যাই হোক না কেন, আমাদের মহামারী নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। ক্ষমতা আছে, সংক্রমণ প্রতিহত করা, ঠেকাতে পারি, মিলিয়ন মানুষের জীবন বাঁচাতে পারি। অতীতের সময়ের দিকে তাকালে আমরা দেখতে পারি তারা কখনো জানতোই না তাদের কি রোগ হয়েছে, বা তারা এর বিরুদ্ধে কি প্রতিকার নিবে বা প্রতিরোধ ব্যবস্থা বা কি চিকিৎসা নিবে। আর এর প্রধান কারণ হচ্ছে অসচেতনতা। কিন্তু বর্তমান যুগে যদি আমরা তাকাই, তবে দেখতে পারি তারা অবশ্যই সচেতন বিধায় বর্তমান যুগে চিকিৎসা তারা বিভিন্ন রোগ হওয়ার পরপরই বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা নিচ্ছে, এবং তারা সচেতন বিধায় আজ খুব দ্রুতই তারা সুস্থ হয়ে যাচ্ছে। আমি মনে করি হোমো ডিউসের লেখা বইগুলো এখনো সমানভাবে প্রাসঙ্গিক ও সত্য। আমরা এখন পৃথিবী জুড়ে যে মহামারীর সম্মুখীন হচ্ছি, সেটা অনিবার্য কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। এটা না ঠেকাতে পারাটা সির্ফ মানুষের ব্যর্থতা। দায়িত্বহীন সরকারগুলো স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারছে না। সুতরাং আমি স্কুল কলেজ থেকে শিখতে পেরেছি যে মহামারী ছড়ায় কিভাবে ভাইরাস মানুষের শরীরে আক্রমণ করছে। আমি শিখেছি সাবান দিয়ে কিভাবে হাত ধুলে রোগ জীবাণু মারা যায়, প্রতিসারিত হয়। সেই থেকে আমি নিজে থেকে হাত ধোয়ার অভ্যাস করি, এবং কোটি কোটি মানুষও তাই করছে। আমি যদি জেনেও সেটা না করি বা সচেতন না হই, আমার তো রোগ হবে, হয়তো আমার থেকেই মহামারী সৃষ্টি হতে পারে। তো পরে ডোজ ভ্যাকসিন নিয়ে লাভ কি? কিন্তু এর মাঝে প্রাণ হারাবে লক্ষ লক্ষ মানুষ। আপনি সুস্থ থাকলে তো আমাদের দেশ সুস্থ থাকবে। আপনি সচেতন হলে কতগুলো প্রাণ আপনি সুরক্ষিত করতে পারবেন, সেটা আপনি ভেবেই দেখেন। তো বিপক্ষ দলকে বলে যাব, বারবার এই ওষুধ ভ্যাকসিনের কথা বলে লাভ হবে না যদি আপনি সচেতন না হন। এ থেকে প্রমাণিত হয় যে সচেতনতাই মহামারী প্রতিরোধ করতে পারে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জেমিন সুলতানা মৌকে। আমি দিয়েছি 68। আমি দিলাম 71। 70 70। এবারে আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা লামিয়া রহমানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? লামিয়া রহমান, আপনার কথা শোনা যাচ্ছে, আপনি আপনার ক্যামেরাটা অন করেন। জি। লামিয়া রহমান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারকগণ এবং প্রতিপক্ষ বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকের বিতর্ক চলছে নির্ধারিত বিষয় মানুষের সচেতনতায় মহামারী প্রতিরোধ করতে পারে, এর বিপক্ষে অবস্থান করছে। মাননীয় সভাপতি, আমাদের প্রথম বক্তা সংজ্ঞান বিশ্লেষণ করে গেছেন এবং দুটি ক্ষেত্র রেখে গেছেন, এবং আমি এবং আমার পরবর্তী বক্তা এসে বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে যাব শুধুমাত্র সচেতনতা দ্বারাই কোনো মহামারী প্রতিরোধ করা সম্ভব হয় না। মাননীয় সভাপতি, যদি মহামারীর ইতিহাসের দিকে তাকানো হয়, তাহলে দেখা যাবে মহামারীর ইতিহাস ঠিক ততটাই পুরাতন যতটা কিনা মানব সভ্যতার ইতিহাস প্রাচীন কাল থেকে শিকার নির্ভর মানুষকেও বারবার সংক্রমিত হতে হয়েছে নানা রকম মহামারীর সংক্রমণে। বিভিন্ন সময় সংক্রমণ ব্যাধি ছড়িয়ে পড়েছে কোনো নির্দিষ্ট এলাকায়, আবার বিভিন্ন সময় এটি ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। মাননীয় সভাপতি,
সভাপতি, আধুনিক সভ্যতার সবচেয়ে বড় বড় সংক্রমণের মধ্যে 1855 সালের প্লেগ অন্যতম, এবং মাননীয় সভাপতি যেখানে প্রাণহানি হয়েছিল সর্বোচ্চ 5 কোটি মতো মানুষের, যেখানে কিনা মাননীয় সভাপতি জনসচেতনতাটা কাজে আসেনি, কাজে এসেছিল স্টেপোমাইসিন, ডেন্টামাইসিন ও ডক্সিসাইক্লিন নামক ওষুধের। মাননীয় সভাপতি, এবার যদি মাননীয় সভাপতি আপনি 1917 সালের কলেরার দিকে তাকান, তাহলে দেখতে পাবেন কলেরায় প্রায় মারা গেছে 22 লক্ষাধিক মানুষ, যেখানে মাননীয় সভাপতি ছোটবেলায় আমরা দাদির কাছে গল্প শুনেছিলাম যে তাদের পাশের গ্রামে কলেরার চোখ পড়েছে। ঠিক তখনই কলেরার চোখ কেড়ে নিয়েছে পুরো গ্রামের মানুষের জীবন। সেই কলেরাকেও কিন্তু মাননীয় সভাপতি শুধুমাত্র সচেতনতা দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, যেগুলোকে মাননীয় সভাপতি খাবার, স্যালাইন, জিঙ্ক ট্যাবলেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা এবং পরবর্তীতে কিছু ওরাল ভ্যাকসিন, ডিউকোনাল এবং স্যানকলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। মাননীয় সভাপতি, ইবোলা ভাইরাস, স্প্যানিশ ফ্লু, রাশিয়ান ফ্লু, এশিয়ান ফ্লু, যেগুলো কিনা শুধুমাত্র সচেতনতার দরুন না, বরঞ্চ মেডিসিন, ভ্যাকসিন দ্বারা নির্মূল করা সম্ভব হয়েছিল। মাননীয় সভাপতি, বর্তমানে যদি করোনা ভাইরাসের কথা বলি, তবে করোনা ভাইরাসের ভয়াবহতার কথা বলার কিন্তু প্রয়োজন হয় না মাননীয় সভাপতি। এখন কথা হচ্ছে মাননীয় সভাপতি, করোনা ভাইরাসের সংক্রমণটা কিভাবে ছড়াচ্ছে। যে ভাইরাস শুধুমাত্র একটি মানুষ থেকে অসংখ্য মানুষের পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে, তখন তারা মাননীয় সভাপতি শুধুমাত্র হাত ধোয়াটাকে এবং মাস্ক পরিধান করাটাকে শুধুমাত্র সচেতনতা দিয়েই কিন্তু করোনা ভাইরাসটাকে ট্যাকেল করা সম্ভব হচ্ছে না। এখন মাননীয় যদি মাস্ক পরিধানের কথা বলি, তাহলে দেখুন মাননীয় সভাপতি, আপনি উন্নত বিশ্বের দিকে যদি তাকান, তবে সেখানে ঘরে দাঁড়িয়ে এসে মাস্ক দিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আমার দেশের দৃশ্যটা যদি আপনি দেখেন, যেখানে একটি 3 লেয়ারের মাস্ক কেনার ক্ষমতা আমাদের থাকছে না, যেখানে করোনা ভাইরাসের সংক্রমণের প্রথম দিকে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের দাম, তখন কিভাবে মাননীয় সভাপতি 95% প্রোটেক্টেড মাস্কের দামই যেখানে চলে যাচ্ছে 1000 টাকা পর্যন্ত, সেখানে আমার দেশে নিম্ন আয়ের মানুষেরা কিভাবে সেই মাস্কটি ক্রয় করবে এবং কিভাবে নিজেদেরকে সচেতন রাখবে মাননীয় সভাপতি। এবার দেখুন মাননীয় সভাপতি, করোনাকালীন কিছু চিত্রের কথা যদি আমি তুলে ধরি, তাহলে করোনার সময় অক্সিজেন সংকটের কথা যদি আপনি মনে করে দেখেন, তাহলে দেখতে পারবেন হসপিটালের সামনেও, হসপিটাল পর্যন্ত পৌঁছে গিয়েও অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করতে হয়েছে অনেক মানুষকে মাননীয় সভাপতি। ঠিক এই জায়গাটাতে মাননীয় সভাপতি আমাদের প্রথম বক্তা একটি ক্ষেত্রে দেখিয়ে গিয়েছিলেন, যেটি হচ্ছে মাননীয় সভাপতি সরকারের পদক্ষেপের প্রয়োজনীয়তা। মাননীয় সভাপতি, সরকারি পদক্ষেপের প্রয়োজনীয়তা আমরা এখানেই মনে করছি, যেখানে কিনা করোনার প্রথম দিকে যখন করোনা ভাইরাস শুরু হলো, তখন বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা জানতই না আসলে করোনা ভাইরাসটা কি, কারণ মাননীয় সভাপতি তাদের পর্যন্ত করোনা ভাইরাস প্রচারণটাই পৌঁছায়নি। ঠিক এই জায়গাটাতে আমরা মনে করছি যে করোনা ভাইরাস বর্তমানে বাংলাদেশে করোনা ভাইরাস রাশটা টেনে ধরার জন্য সরকারি পদক্ষেপের প্রয়োজনীয়তা রয়েছে। মাননীয় সভাপতি, চিকিৎসা বিজ্ঞানে যদি চিকিৎসার কিছু অবকাঠামোমূলক উন্নয়ন দ্বারা যদি মাননীয় সভাপতি আমাদের দেশে আমরা যদি মাস্কের ব্যবহারটা বা মাস্ক সহজলভ্য, সাথে হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার সহজলভ্য করতে পারি মাননীয় সভাপতি, তবুই কিন্তু কিছুটা করোনা ভাইরাসের লাগাম টেনে ধরা সম্ভব হবে মাননীয় সভাপতি। যদি আগের 6টি রোগের কথা বলি, যেমনটি দেখতে পারবেন যক্ষা, হুপিং কাশি, ডিপথেরিয়া, এই রোগগুলো কিন্তু মাননীয় সভাপতি শুধুমাত্র জনসচেতনতা দ্বারা সম্ভব হয়নি নির্মূল করা মাননীয় সভাপতি। এই রোগগুলোর জন্য কিন্তু টিকা আবিষ্কার করা হয়েছিল। মাননীয় সভাপতি, আমার পক্ষ দলের প্রথম বক্তা এইচআইভির কথা বলে গেলেন মাননীয় সভাপতি, কিন্তু আমি খুব হতাশার সাথে বলতে হচ্ছে যে এইচআইভি কিন্তু মাননীয় সভাপতি মহামারীর রূপ এখনো ধারণ করেনি। আজকে আমরা বিতর্ক করছি মহামারীর কিভাবে আমরা আবার বলে গেছিল যে কলেরা কমে গিয়েছিল সচেতনতা দ্বারা, কিন্তু মাননীয় সভাপতি কলেরা শুধুমাত্র সচেতনতা দ্বারা কমে যায়নি, কলেরার জন্য কিন্তু মাননীয় সভাপতি কিছু ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছিল, যেটি মাননীয় সভাপতি আমি আপনাকে বলে গিয়েছি। সুতরাং মাননীয় সভাপতি, আজকে তারা যে পথে হাঁটছে যে শুধুমাত্র সচেতনতা দ্বারাই মহামারী প্রতিরোধ করা সম্ভব না মাননীয় সভাপতি, এটি আমি এবং আমার প্রথম বক্তা বুঝিয়ে গেছি, আমাদের পরবর্তী বক্তা এসে বুঝিয়ে দিয়ে যাবে। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ লামিয়া রহমানকে আমি দিয়েছি 75।
77 77 দিয়েছি 77। এখন আমি পক্ষ দলের দলনেতা জাহিদ হাসান শুভকে আহ্বান জানাচ্ছি বিষয়ের পক্ষে বক্তব্য উপস্থাপনের জন্য। সাগর মহাসাগর সীমানা পেরিয়ে করোনায় আজ ক্ষত বিক্ষত পুরো বিশ্ব। লাশের পর লাশ, স্বজন হারানোর আত্মচিৎকার, যেখানে পিতার মৃতদেহটিকে জাপটে ধরে চিৎকার করে বলার সুযোগ হয়নি, বাবা আমি তোমাকে ভীষণ ভালোবাসি। যেখানে ক্রেন দিয়ে লাশের পর লাশ দাফন করা হচ্ছে, কখনো মানা হচ্ছে নিয়ম, কখনো তাও হয়নি। যেখানে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা আজ হুমকির মুখে, আমরা সেই বাস্তবতা দাঁড়িয়ে আছি মাননীয় সভাপতি। কারণ মানুষ যদি আর সচেতন থাকতো, স্বাস্থ্যবিধি মেনে চলতো, তাহলে এমন হৃদয় বিদারক ঘটনা আপনার আমার চোখের সামনে দেখতে হতো না। আজকের বিতর্কের বিষয় মানুষের সভাপতি, আজকের বিতর্কের বিষয় মানুষের সচেতনতা পারে মহামারী প্রতিরোধ করতে। আমি যুক্তিসঙ্গত কারণে এর পক্ষে অবস্থান করছি এবং আমার বিপক্ষ দলকে প্রমাণ করে দিয়ে যেতে চাই যে হ্যাঁ, মানুষের সচেতনতা পারে মহামারী প্রতিরোধ করতে। মাননীয় সভাপতি, শাকদে যেমন মাছ দেখা যায় না, তেমনি যুক্তিহীন বক্তব্য দিয়ে অসত্যকে সত্য বলে প্রমাণ করা যায় না। বিপক্ষ দল বলেছেন সচেতনতার প্রয়োজন নেই। আমার মনে কষ্ট লাগে, আপনারা কি খাবার আগে হাত ধন না, প্রতিদিন দাঁত ব্রাশ করেন না, নিয়মিত গোসল করেন না? আর যদি তাই হয়ে থাকে তাহলে এখানে স্বীকার করে নিচ্ছি মোকাবেলায় মহামারী মোকাবেলায় সচেতনতার প্রয়োজন নেই। মাননীয় সভাপতি, আপনি লক্ষ্য করুন, আজ বিজ্ঞানীরা বলেন মহামারী কোনো সহজ নিরাময় নেই। আর যদি নিরাময় থাকতো তাহলে সেটা তো আর মহামারী হতো না। আজ যুগের পর যুগ, কয়েক শত বছর চলে গেল, এত মহামারী পৃথিবীতে আসলে গেল, আবার এসেছে আজ করোনা ভাইরাস। যেখানে এত বড় বড় বিজ্ঞানীরা মহামারী নিয়ে গবেষণা করেও সবগুলো মহামারী কোনো ভ্যাকসিন বা ওষুধ বের করতে পারেনি, একমাত্র প্রতিরোধ বা সচেতনতা ছাড়া। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, বলা হয়ে থাকে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, অর্থাৎ প্রতিকার চেয়ে প্রতিরোধ উত্তম। এই যে প্রতিরোধ আমরা তো করতে হবে শুধুমাত্র জনসচেতনতার মাধ্যমে। মাননীয় সভাপতি, তাছাড়া গবেষকরা বলেছেন করোনা কোনো সহজ নিরাময় নেই, তাছাড়া কোনো মহামারীর সহজ নিরাময় নেই। এই ভাইরাস প্রতিরোধের জন্য মুখ্য হাতে হচ্ছে জনসচেতনতা। মাননীয় সভাপতি, আমরা জানি করোনা ভাইরাস মহামারী প্রাদুর্ভাবের পর থেকে তার তুলনা করা হয় অনেকটা স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জা মহামারীর সাথে। আজ থেকে ঠিক ১ সপ্তাহ আগেও এই মহামারী মানবজাতির সাম্প্রতিক ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর মহামারী ছিল, যা পৃথিবীতে কেড়ে নিয়েছিল প্রায় ২ থেকে ৫ কোটি মানুষের প্রাণ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় স্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে ওই ইনফ্লুয়েঞ্জায় মৃত্যু হয়েছিল ৫০ লাখ মানুষের, আর আক্রান্ত হয়েছিল ৫০ কোটিরও বেশি মানুষ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এত মানুষের প্রাণহানি হয়নি। আর তাই এটিকে বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক মহামারী হিসেবে বর্ণনা করা হয়। বিশ্বের ১/৫ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল। এটি এতটাই ভয়ঙ্কর ভাইরাস ছিল যে যেখানে ইরানের মতো জনবহুল দেশে মোট জনসংখ্যা ৭% মারা গিয়েছে এবং মেক্সিকোতে মোট জনসংখ্যা ৫% মারা গেছে। মাননীয় সভাপতি, তখন কিন্তু আজকের মতো এত উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না, তারা এটা প্রতিরোধ করতে পেরেছিল শুধুমাত্র সচেতনতার মাধ্যমেই। মাননীয় সভাপতি, একটু লক্ষ্য করুন, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাসকে যেখানে আমরা সচেতনতার মাধ্যমে প্রতিরোধ করছি, সেখানে আমরা কিভাবে বিশ্বাস করি মহামারী প্রতিরোধ সচেতনতার প্রয়োজন নেই? মাননীয় সভাপতি, আজ প্রমাণিত যে সচেতনতা দ্বারা প্লেগ, ইনফ্লুয়েঞ্জা বা করোনা ভাইরাস কেন বিশ্বের যে কোনো ভয়ঙ্কর ভাইরাস মোকাবেলা করা সম্ভব। আর এসব প্রমাণ তো আপনারা আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। তাই জোর গলায় বলতে এসেছি, আবারও বলছি, মহামারী প্রতিরোধে সচেতনতা অবশ্যই প্রয়োজন। বিপক্ষ দল বলেছেন মহামারীর টিকা আবিষ্কৃত হয়েছে, এখানে তো আপনারা আমাদেরই সমর্থন করছেন, কারণ টিকা আবিষ্কার তো সচেতনতা ছাড়া সম্ভব নয়। এছাড়া হাতে গোনা কয়েকটা ছাড়া বিশ্বের বেশিরভাগ মহামারীর টিকা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। মাননীয় সভাপতি, যখন কোনো নতুন মহামারী পৃথিবীতে আসে তখন নিশ্চয় টিকা থাকে না, তখন কিভাবে এটি প্রতিরোধ করবো সচেতনতা ছাড়া? এখন পর্যন্ত আপনারা বিশ্বাস করেন না যে মহামারী নিরাময়ের সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে সচেতনতা? মাননীয় সভাপতি, আপনি ভ্যাকসিন বলেন বা ঔষধ বলেন, মানুষ কিন্তু এগুলো তাড়াহুড়ো করে হুট করে তৈরি করেনি, তারা নিশ্চয়ই গবেষণা দ্বারা তৈরি করেছেন। এখন আমার প্রশ্ন, গবেষণা কি সচেতনতা ছাড়া সম্ভব? আর যদি তাই হতো তাহলে তো ভুল চিকিৎসায় ডক্টররা মানুষকে মেরে ফেলতো। মাননীয় সভাপতি, আপনি জানেন কলেরা, ইনফ্লুয়েঞ্জা, প্লেগ, এইচআইভি এগুলো যখন পৃথিবীতে প্রথম এসেছিল তখন এসব থেকে বাঁচার জন্য সচেতন ছাড়া আর কোনো উপায় ছিল না। এখন এগুলো অনেকটাই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু যখন ভাইরাসগুলো পৃথিবীতে নতুন আসে তখন আপনি কি ভ্যাকসিনের জন্য বসে থাকতেন নাকি সচেতনতা দ্বারা প্রতিরোধ করতেন? মাননীয় সভাপতি,
1720 সাল থেকে কলেরা রোগটি এ পৃথিবীতে ব্যাপক আকার ধারণ করে, যে রোগে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। প্রতিপক্ষ বলতে পারে এসব রোগের টিকা আবিষ্কৃত হয়েছে, কিন্তু প্রতিপক্ষকে বলবো একবার চোখ বন্ধ করে ভাবেন তো তখনকার কলেরা রোগের কথা, যেখানে নিজের সবচেয়ে কাছের মানুষটিকেও চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখা গিয়েছে। কেমন ছিল সেই ভীতিকর ভয়ঙ্কর পরিস্থিতি? তখন কিন্তু সচেতনতা ছাড়া আর কোনো উপায় ছিল না। এখন কবে টিকা আবিষ্কার হবে সে আসে আপনি বসে থাকবেন, নাকি সচেতনতার মাধ্যমে এটা থেকে কিভাবে পরিত্রাণ নেবেন সেটা ভাববেন? আর আপনার যদি জীবনে মায়া না থাকে তাহলে আমি বলবো আপনার সচেতনতার দরকার নাই, আর যদি আপনার জীবনে মায়া থেকেই থাকে তাহলে আমি বলবো অবশ্যই সচেতনতার প্রয়োজন। আজ পুরো বিশ্ব করোনায় জর্জরিত। আপনি বলতে পারেন এখন প্রতিষেধক আবিষ্কৃত হয়েছে, সেই প্রতিষেধক কি 100% কার্যকর? নিশ্চয় না। আর যদি কার্যকরী হতো তাহলে তো মানুষকে ভ্যাকসিন নেওয়ার পরও কেন আক্রান্ত হচ্ছে? আর যদি কার্যকরী হতো তাহলে মানুষকে টিকা নেওয়ার পরে কেন সচেতন থাকতে বলা হচ্ছে? এর কারণ একটাই, এ রোগ থেকে বা বিশ্বের যে কোনো মহামারী থেকে মুক্তির জন্য সচেতনতা থেকে আর কোনো বড় উপায় হতেই পারে না। আজ বিশ্ব যেখানে টিকা 100% কার্যকর নয়, সেখানে আমরা কিভাবে মহামারী থেকে পরিত্রাণ পেতে পারি? তাহলে অবশ্যই বলতে পারি সচেতনতা ছাড়া উপায় নাই। হ্যাঁ মাননীয় সভাপতি, অনেক রোগের প্রতিষেধক আছে, কিন্তু আপনি কি চান আগে আক্রান্ত হয়ে দেখি কেমন লাগে, নাকি স্বাস্থ্যবিধি মেনে সচেতনতার মাধ্যমে এটি থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটা দেখবেন? মাননীয় সভাপতি লক্ষ্য করুন, টিকা নেওয়ার পর আমাদের বলছে 3 ফুট দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক পরিধান করতে হবে। এই যে এগুলো তো এক প্রকার সচেতনতা। আর আপনি যদি এখনো বিশ্বাস না করে থাকেন তাহলে বলছি আপনি কি পারবেন একজন করোনা আক্রান্ত রোগীকে জড়িয়ে ধরতে? তা তো পারবেন না। তাই আসুন সচেতনতার দুর্গ গড়ে তুলে আমাদের দেশটাকে, আমাদের পুরো বিশ্বকে রক্ষা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জাহিদ হাসান শুভ। আমি শুভকে দিয়েছি 70। আমি শুভকে দিলাম 72। আমি 74 দিলাম, তবে আচ্ছা আমাদের আরেকজন আছে তো না, ঠিক আছে 74, 74। আমি ঠিক অন্যেরা ভুল, এমন চিন্তার মানুষের সংখ্যাই বেশি। আর বিতর্ক এই চিন্তা থেকে বের করে নিয়ে আসে মানুষকে। প্রিয় সুধী, আজকের বিতর্কের বিষয় মানুষের সচেতনতায় মহামারী করতে পারে। এই প্রস্তাবের বিপক্ষে বলার জন্য আজকের প্রতিযোগিতার শেষ বক্তা এবং বিপক্ষ দলের দলনেতা ইরামণি মণ্ডলকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। আমাকে কি শোনা যাচ্ছে? আপনাকে শোনা যাচ্ছে, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত যারা আছেন। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে এমন যে মানুষের সচেতনতাই মহামারী প্রতিরোধ করতে পারে। মাননীয় সভাপতি, আমাদের তৃতীয় বক্তা মানে আমাদের প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা এসে প্রথমে খুব হৃদয় বিদারক একটা পরিস্থিতি সৃষ্টি করলেন, কিন্তু মাননীয় সভাপতি তিনি তার পরক্ষণে যে একটা যুক্তি দেখানোর চেষ্টা করলেন, যুক্তিটি টোটালি অযৌক্তিক ছিল, যার কারণে মাননীয় সভাপতি আমরা আসবো আমাদের বক্তৃতায়। মাননীয় সভাপতি দেখুন, আমরা আসলে আজকে কি দেখাতে চাইছি, আমরা কিন্তু কেউ আমাদের দলের 3 জন বক্তার কেউই কিন্তু বলে যান নাই যে আমরা সচেতনতা চাই না। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়টি ছিল এমন যে মানুষের সচেতনতাই রস্যই কার যুক্ত এই ই প্রত্যয়ের মাধ্যমে কিন্তু মাননীয় সভাপতি একমাত্র মহামারী প্রতিরোধে এই সচেতনতাই কাজ করতে পারে এমন জিনিসটি নির্দেশ করা হচ্ছে, যেটা আমাদের প্রতিপক্ষ দলের সবাই কিন্তু উপেক্ষা করে গেছেন। মাননীয় সভাপতি, আমরা দেখাতে চাচ্ছি কি যে একটা মহামারীকে যখন পুরোপুরি নির্মূল করতে হয় মাননীয় সভাপতি, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই এইসব এই যে আমাদের স্বাস্থ্য সেবা ভিত্তিক যে অবকাঠামোগত উন্নয়ন এবং আমাদের সরকারের ব্যবস্থাপনাটা মুখ্য হয়ে ওঠে। কেন মাননীয় সভাপতি মুখ্য হয়ে ওঠে দেখিয়ে যাব। মাননীয় সভাপতি দেখুন, শুরু করি মাননীয় সভাপতি প্রথম বক্তার কয়েকটা বক্তব্য থেকে। প্রথম বক্তা বলে গেলেন যে আমাদের কলেরা, HIV এইসব রোগগুলোর নাকি কোনো ধরনের কোনো প্রতিষেধক নাই। সেটা কিন্তু মাননীয় সভাপতি আমাদের দ্বিতীয় বক্তা এসে বলে গেছেন যে মানে কলেরার কিন্তু ইতোমধ্যে বিভিন্ন ধরনের ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে, যার কারণে কিন্তু কলেরাকে সম্পূর্ণরূপে নির্মূল করা হয়েছে। মাননীয় সভাপতি, শুধুমাত্র সচেতনতা দ্বারা কি আসলে ওই কলেরাকে নির্মূল করা সম্ভব হয়েছিল? যদি করোনাকে নির্মূল করা সম্ভব হতো তাহলে কিন্তু আমাদেরকে এত মৃত্যু দেখতে হতো না মাননীয় সভাপতি, শুধুমাত্র সচেতনতা যদি থাকতো। মাননীয় সভাপতি, তারপরে দেখুন আমরা যদি দেখি 6 জুলাই ল্যান্সেট সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে HIV এর একটা প্রতিষেধক আবিষ্কারের কথা বলা হয়েছে, সেটা যেটা ইতোমধ্যে থাইল্যান্ড এবং আমেরিকার প্রায় 393 জনের মধ্যে সেটা পরীক্ষা করা হয়েছে এবং সেই পরীক্ষাটি সফল হয়েছে। কিছুদিনের মধ্যেই হয়তোবা HIV এর এই প্রতিষেধকটি পুরো বিশ্বে সবার মধ্যে ছড়িয়ে যাবে। মাননীয় সভাপতি, এখান থেকে আমরা দেখতে পারি এই যে HIV, যারা আমরা এতদিন ধরে মরণ খাটি একটা ভাইরাস বলে মানতাম, যার কোনো রকম কোনো প্রতিষেধক ছিল না, যার কারণে প্রতি বছরই কেউ না কেউ মারা যেত
একটা কিছু সংখ্যক মানুষ মারা যেত মাননীয় সভাপতি, সেটা কিন্তু এখন কমে আসবে। আমরা কিন্তু একটা নিশ্চিত একটা পথের দিকে এগোতে পারছি। মাননীয় সভাপতি, আমরা সেই নিশ্চিত পথের দিকে এগোতে চাই। মাননীয় সভাপতি, আমরা বলছি না যে আমাদের হচ্ছে সচেতনতার প্রয়োজন নেই, কিন্তু মাননীয় সভাপতি এই জনসচেতনতা তৈরি হয় কিভাবে? সরকারের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে। সরকার যখন সঠিকভাবে ব্যবস্থাপনা গ্রহণ করতে পারে তখনই কিন্তু মাননীয় সভাপতি দেখা যায় এই সচেতনতাটা বৃদ্ধি পায়। মাননীয় সভাপতি, চিন্তা করুন আমাদের করোনা পরিস্থিতির কথা যদি আমরা চিন্তা করি, করোনা পরিস্থিতি থেকে আমরা যদি বহির্বিশ্ব যেসব উন্নত বিশ্বগুলো আছে সেদিকের কথা যদি চিন্তা করি, আমরা আমেরিকা, ফ্রান্স, ইতালি এসব দেশগুলোর কথা চিন্তা করে আমাদের দলের প্রতিপক্ষ দলের তৃতীয় পক্ষে এসে বলে গেলেন যে হচ্ছে আমাদের লাশের পর লাশ দেখতে হয়েছে। হ্যাঁ মাননীয় সভাপতি, মেনে নিচ্ছি আমাদেরকে লাশের পর লাশ দেখতে হয়েছে, কিন্তু মাননীয় সভাপতি শুধুমাত্র সচেতনতা দিয়ে কি এই করোনা ভাইরাসকে নির্মূল করা সম্ভব হয়েছে? লকডাউন দেওয়া হয়েছে পুরো বিশ্বে, কিন্তু তারপরেও কি মাননীয় সভাপতি এই করোনা ভাইরাসকে কি নির্মূল করা সম্ভব হয়েছে? মাননীয় সভাপতি, আমরা যদি আমেরিকা, ইতালি এইসব দেশগুলোর দিকে তাকাই, এদের দেশে কিন্তু সম্পূর্ণ রকমের লকডাউন দেওয়া হয়েছে এবং সব ক্ষেত্রে কিন্তু মাননীয় সভাপতি সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তারা সচেতনতার নজির দেখিয়ে গেছেন। কিন্তু তারপরে মাননীয় সভাপতি তারা কি সংক্রমণ কমিয়ে যেতে পেরেছেন? আমরা যদি আমেরিকার দিকে তাকাই, আমেরিকা এখন আক্রান্তের সর্বোচ্চ। কেন মাননীয় সভাপতি হাজার সচেতনতা থাকা সত্ত্বেও শুধুমাত্র তাদের ভ্যাকসিন এবং তাদের স্বাস্থ্য সেবামূলক যে অবকাঠামো, সেই অবকাঠামোর ঘাটতি থেকে গেছে বলেই কিন্তু মাননীয় সভাপতি এখনো পর্যন্ত আমরা করোনাকে নির্মূল করতে পারিনি। মাননীয় সভাপতি, দেখিয়ে যাবো কয়েকটি জায়গা আমাদের হচ্ছে আমরা যদি বহির্বিশ্বের কয়েকটা জায়গার কথা চিন্তা করি, যে জায়গাগুলোতে স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছিল, মাননীয় সভাপতি কেরালায় স্কুল কলেজ খুলে দেওয়ার কারণে মাননীয় সভাপতি দশম থেকে দ্বাদশ শ্রেণীর 189 জন আক্রান্ত হয়। জিম্বাবুয়েতে এই সংখ্যাটা ছিল 100, ইতালিতে প্রায় 13,000, ফ্রান্সে প্রায় 70 এবং অস্ট্রিয়াতে প্রায় 400। মাননীয় সভাপতি এই সব জায়গায় কিন্তু মাননীয় স্বাস্থ্যবিধি মেনে এবং 3 ফুট দূরত্ব বজায় রেখে এবং প্রপার তাদের যে ক্রাইটেরিয়া গুলো ছিল সেটা মেনটেন করে কিন্তু তাদেরকে ক্লাসে বসানো হয়েছিল। তারপরেও কিন্তু মাননীয় সভাপতি এই জিনিসটাকে নির্মূল করা যায়নি। তার কিছুদিনের মধ্যে স্কুল কলেজ খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু মাননীয় সভাপতি করোনা সংক্রমণ বেড়েছে। মাননীয় সভাপতি, আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, বাংলাদেশে করোনার প্রায় 1.5 বছর চলে যাচ্ছে। মাননীয় সভাপতি এই 1.5 বছরে কিন্তু মাননীয় সভাপতি স্কুল কলেজ খোলার কথা বলা হয়নি। এখন যখন বাংলাদেশের প্রায় 30% মানুষ ভ্যাকসিনের আওতাভুক্ত, তখনই কিন্তু মাননীয় সভাপতি স্কুল কলেজ খোলার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এখন কিন্তু স্কুল কলেজে শিক্ষার্থীরা যাচ্ছে। মাননীয় সভাপতি, আমরা যদি আর্থসামাজিক প্রেক্ষাপটের কথা চিন্তা করি, মাননীয় সভাপতি বাংলাদেশের কয়জন মানুষ, যেটা আমাদের দ্বিতীয় বক্তা বারবার বলে যাওয়ার চেষ্টা করেছেন, বাংলাদেশের কয়জন মানুষ সচেতনতার উপরে ডিপেন্ড করে তাদের হচ্ছে আর্থসামাজিক প্রেক্ষাপটটাকে উন্নত করতে পারছে? মাননীয় সভাপতি লক্ষ্য করুন যে আমরা যদি দেখি মাননীয় সভাপতি আমাদের যেসব দিন মজুর গুলো আছেন, যাদের দিন আনে দিন খায় অবস্থা, মাননীয় সভাপতি তারা হাজার সচেতন থাকা সত্ত্বেও তাদেরকে সকালবেলা হলে বের হয়ে যেতে হচ্ছে জীবিকার সন্ধানে, তাদেরকে চলে যেতে হচ্ছে যাতে করে তারা তাদের পরিবারের মুখে দুমুঠো অন্ন জুগিয়ে দিতে পারে। মাননীয় সভাপতি যখন তাদের এরকম অবস্থা, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যখন যে আপনারা কেন বেরিয়েছেন, তখন তারা এটা মনে করেন যে আমি করোনায় মরতে পারি কিন্তু না খেয়ে মরতে পারি না। মাননীয় সভাপতি এইরকম যখন পৃথিবীর অবস্থা, মাননীয় সভাপতি সেই জায়গায় দাঁড়িয়ে কেবলমাত্র জনসচেতনতার উপর ভিত্তি করে আপনি কিভাবে একটা করোনার মতন ভাইরাস বা যে কোনো মহামারী আছে সেগুলোকে নির্মূল করবেন সেটা জানা নেই মাননীয় সভাপতি। সুতরাং মাননীয় সভাপতি করোনা ভাইরাসকে বা এই ধরনের যেসব মহামারীগুলো আছে, মাননীয় সভাপতি এই মহামারীগুলো নির্মূল করার জন্য অবশ্যই মাননীয় সভাপতি আমাদের স্বাস্থ্যগত উন্নয়নটা দরকার, আরো বেশি গবেষণার দরকার, আরো বেশি এইসব ভাইরাস নিয়ে আরো বেশি হচ্ছে মানুষের মানে রিসার্চ করা দরকার, যার কারণে মাননীয় সভাপতি এই জিনিসটাকে নির্মূল করা সম্ভব। কিন্তু কেবলমাত্র জনসচেতনতা দিয়ে কখনোই নির্মূল করা সম্ভব না। সুতরাং মাননীয় সভাপতি এই শুধুমাত্র সচেতনতা দিয়ে এই মহামারী নির্মূল করা কখনোই পসিবল না। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ ইরামণি মণ্ডল। আমি ইরামণি মণ্ডলকে দিয়েছি 78। আমি দিলাম 79। আপা আপনার মাইকটা বন্ধ আছে, অন করতে হবে। 80 হ্যাঁ 80 দিয়েছি। 80 দিয়েছেন, লিনা আপা 80 দিয়েছেন। শেষ হলো বিতার্কিকদের বক্তব্য উপস্থাপন। সুপ্রিয় সুধী, আগামী 2রা অক্টোবর 2021 বিকাল 3টায় প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতার 6ঠ পর্ব অনুষ্ঠিত হবে। 6ঠ পর্বের বিষয় নির্ধারিত হয়েছে প্রাতিষ্ঠানিক নয় বরং ঘরোয়া শিক্ষায় অধিকতর কার্যকর। প্রস্তাবের পক্ষে বলবে IUBAT ঢাকা এবং প্রস্তাবের বিপক্ষে বলবে ইকবাল সিদ্দিকী কলেজ। আপনাদের সবাইকে 6ঠ পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, এবারে আমরা শুনবো আমাদের সম্মানিত বিচারকদের মন্তব্য। বিচারকদের মধ্যে পরপরই বলবেন অধ্যাপক অসীম বিভাকর, জনাব লিয়াকত চৌধুরী এবং জনাব রেজিনা ওয়ালি। ধন্যবাদ শাহান আক্তার শিলা।
আজকের এই বিতর্ক প্রতিযোগিতার বন্ধুবর সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, সম্মানিত বিচারক সংস্কৃতিজন জনাব লিয়াকত চৌধুরী, জনাব রেজিনা ওয়ালি লিনা, বিতর্কিক বৃন্দ, সুধীমণ্ডলী, দুপক্ষকেই প্রাণবন্ত বিতর্ক উপহার দেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। আসলে বিতর্ক আমাদের চিন্তার সূত্রগুলোকে খুলে দেয় এবং বিতর্ক করতে করতেই এক সময় আমরা হয়তো পেয়ে যাব আমরা যে সত্যে পৌঁছতে চাই সেই গন্তব্যটুকু। আজকের বিতর্কের বিষয়, মানুষের সচেতনতাই মহামারী প্রতিরোধ করতে পারে। শিরোনামটি শুনে মনেই হতে পারে যে হ্যাঁ, এটা নিয়ে আবার বিতর্কের কি আছে। মানে সচেতনতাই তো আসলে সব কিছু সম্ভব করতে পারে। মানুষ যদি সচেতন নাই হয় তাহলে সে অন্ধকার চিনবে কি করে, আলো চিনবে কি করে। কিন্তু যখন বলা হচ্ছে সচেতনতাই, তখন কিন্তু প্রশ্নটা চলে আসে যে না, সচেতনতাই নয়, সচেতনতা একটা উপাদান হিসেবে কাজ করে, তার অনুষঙ্গ হিসেবে আরো অনেক কিছু আসে এবং তখনই বিতর্কটি জমে ওঠে। তখনই আমরা ভাবতে বাধ্য হই যে আসলে শুধু কি সচেতনতা দ্বারাই মহামারী প্রতিরোধ করা সম্ভব, নাকি তার সাথে আরো কিছু দরকার হয়। চমৎকার বিতর্ক। এই বিতর্ক কেবলই বিতর্কের জন্য নয়। আমরা আশা করছি আমাদের এই বিতর্কের সাথে যারা যুক্ত আছেন, বিতার্কিক বৃন্দ, শ্রোতৃমণ্ডলী, তারা প্রত্যেকে এই বিষয়টি নিয়ে ভাববেন এবং আমরা তো একটি সুন্দর সময় নির্মাণ করতে চাই এবং সেই সুন্দর সময় নির্মাণে তারা অংশগ্রহণ করবেন, তারা ভূমিকা রাখবেন। কেননা চেতনাটি কেবলই, আমি একটা বিষয় বুঝলাম সেটি চেতনা হয়ে গেল না। চেতনা হলো তাই আমি যে বিষয়টি উপলব্ধি করলাম সেই উপলব্ধি অনুযায়ী আমি ক্রিয়া করলাম কিনা। তাহলেই বুঝতে হবে যে আমি সচেতন, বা যিনি বোধ অনুযায়ী ক্রিয়া করেন তিনি সচেতন। আমরা একটি সুন্দর সময় চাই। আমরা বিতার্কিক বৃন্দের মধ্য থেকে সচেতন মানুষ চাই এবং তারা মহামারী প্রতিরোধ সহ সমাজের যে অসঙ্গতি আছে, যে অনাচার আছে, যে অব্যবস্থাপনা আছে, সব কিছুর বিরুদ্ধে ভূমিকা রাখবেন। সর্বোপরি মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যা যা করা দরকার তারা সেটি করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং সবাই সচেতন থাকবেন। ধন্যবাদ অসীম বিভাকর, ভালো বললেন আপনি। প্রিয় শিক্ষাবিদ প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, আপনার মাধ্যমে আরো আছেন রেজিনা ওয়ালি লিনা। আপনি আমাদের ভিতরে থেকে অনেক সুন্দর করে কথা বলবেন হয়তো পরে। যাই হোক, সে আশাবাদ ব্যক্ত করছি। একজন মানুষ বড় করে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা। তিনি মানুষ চান, একটি যুবক চান, একজন তরুণী চান, অথবা মানুষই বলি চান। ঘন্টা কেটে যায়, 2 ঘন্টা কেটে যায়, খালি পায়ে বরফের উপর দাঁড়িয়ে আছে। কেন? কারণ মানুষকে তিনি সত্য শিক্ষা দেবেন, ডায়লগ করে, সংলাপ করে, তার সঙ্গে সংলাপ করবেন, সংলাপ করে বোঝাতে চেষ্টা করবেন সত্যটা কি। ওই সময় কিন্তু ওটার প্রয়োজন ছিল। মানুষ কুসংস্কারাচ্ছন্ন ছিল, মানুষ দেবতার জন্য বড় বেশি লালায়িত ছিল। কারণ দেবতা যদি দিকে তরুণদেরকে নিয়ে যাওয়া হয় তাহলে শাসন করতে ভালো হয়। কিন্তু সক্রেটিস সেটা করতে দিলেন না। সক্রেটিস সত্য সন্ধানের দিকে গেলেন। এটাকে আমরা বলি সক্রেটিক ডায়লগ, সত্য সন্ধানের একটি উপায়, হাতিয়ার। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল আপনারা জানেন, সেটা আমার বক্তব্য নয়। এবার ভারতের কাছে আসি। ভারত প্রাচীনকাল থেকেই বলছে তর্কবিদ্যা,
অনেক উপরের জায়গা থেকে কথাটা বলছে। তর্কবিদ্যাটা এমন ভাবে তৈরি করা হচ্ছে, পূর্বপক্ষ এবং উত্তরপক্ষ। পূর্বপক্ষ কি বলছে, উত্তরপক্ষ কি বলবে এখন। তারা এটার একেবারে পুরোপুরি ভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে তারা ন্যায় সূত্রের মাধ্যমে এটাকে বলবার চেষ্টা করছে যে ডায়লগ ছাড়া, তর্ক ছাড়া, সেখানে ডায়লগটা কাজ করে, এছাড়া সত্য সন্ধান করা যাবে না। মনু সংহিতায় মনু যখন বললেন যে আসলে বেদের নিন্দুকরাই হচ্ছে নাস্তিক, সেখান থেকে কিন্তু এক ধরনের বিতর্ক তৈরি হয়ে গেল এবং সেখান থেকে ডায়লগটা তৈরি হয়ে গেল। সে ডায়লগটা এখনো চলছে। তাহলে ডায়লগ, আমাদের ডায়লগটা দরকার হয়ে পড়ে। ডায়লগ ছাড়া কিন্তু আমরা একটা জায়গাতে পৌঁছাতে পারবো না। এই প্ল্যাটফর্ম সেই জায়গা থেকে একটি ডায়লগ তৈরি করার সুযোগ করে দিয়েছে। আমরা কতটা পেরেছি কতটা পারিনি সে কথা খুব বড় কথা নয়, কিন্তু ডায়লগটা আসলে মূল জায়গাটা। সেখান থেকে হয়তো আমরা নিজেরাই নতুন করে একটা সত্যের সন্ধান করব আমরা নিঃসন্দেহে। অমর্ত্য সেনের কথা মনে আছে? তিনি বলছিলেন, তিনি একটা বই লিখেছিলেন, দি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, অর্থাৎ ইন্ডিয়ারা খুব পছন্দ করে, আর্গুমেন্ট দিতে পছন্দ করে। সত্যি এক সময় হয়তো এই ভারতই বাকি বিশ্বগুলোকে প্রভাবিত করেছিল তর্কবিদ্যার দ্বারা, এবং অমর্ত্য সেন সেই কথাটি পরিষ্কার বলেছেন। তাহলে ডায়লগটাতে কি আমরা আশা করতে পারি বলুন তো? ডায়লগের প্রথম জায়গাটাই হচ্ছে আমরা এনকাউন্টার করি, মুখোমুখি দাঁড়াই, দাঁড়িয়ে কথা বলি। তুমি কি বলছো, আমি কি বলছি, তুমি কি তীর ছুটছো, আমি পাল্টা তীর কিভাবে এড়িয়ে যাব এবং কিভাবে নতুন তীর তোমার দিকে আসলে ছড়িয়ে যাব। আরেকটি জায়গা তৈরি হয় আলোচনা। আলোচনা ছাড়া কি সত্য সন্ধান করা যাবে? নতুন নতুন কথা বের করা যাবে? ডায়লগ সেখানে খুব ভালো কাজ করে। আর একটা জায়গা হচ্ছে আপনি সামাজিকভাবে কনসাসনেস তৈরি করতে চান, কিভাবে সেটা সম্ভব? ডায়লগ দ্বারা সম্ভব। অতএব ডায়লগ যদি না করি আমরা, ডায়লগটা যদি না তৈরি করি আমরা, ডায়লগটার ভিতরে প্রবেশ না করতে পারি আমরা, ডায়লগের ছন্দের ভিতরে যদি আমরা না যেতে পারি, তাহলে কি করে এই ছন্দায়িত জায়গা তৈরি হবে? একটি প্ল্যাটফর্ম সুন্দর তৈরি হয়েছে। আমরা কোনো কোনো জায়গাতে দেখেছি যে অনর্গল তারা পড়ে যাচ্ছে, অনর্গল সবাই মিলে পড়ে যাচ্ছে, কিন্তু কেউ কেউ খুব সুন্দরভাবে প্রায় নোটটা নিয়েই বলে যাচ্ছেন কেউ না কেউ। এটা হাতে কোনো কম হয়ে যাচ্ছে। আমরা বাড়াতে চাই যে আমাদের ছেলে মেয়েরা কিছুটা ইম্প্রোভাইজ করবে, উদ্ভাবন করবে, তারা কথার পৃষ্ঠে কথা বলবে, শেষে উড়িয়ে দেবে, তর্কে উড়িয়ে দেবে তারা অন্যের যুক্তিকে এবং প্রতিষ্ঠিত করবে তার যুক্তি। একটি ছন্দ তৈরি হয়ে যাবে আমি আশা করছি। এবারে সংক্ষেপে আমি আমার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। প্রতিপাদ্য বিষয়টা সত্যি সত্যি দুটো দিকই ঠিক আছে, সচেতনতা এবং অবকাঠামো। কিন্তু প্রশ্ন জাগে আমার, সচেতনতার মানেটা কি? সচেতনতা কিভাবে তৈরি হবো? কোন সচেতনতা? এটা কি আসলে একটা ভেগ সচেতনতা থাকবে, নাকি বস্তুনিষ্ঠ সচেতনতা থাকবে? অর্থাৎ সেখানে বিজ্ঞান কাজ করছে, অর্থাৎ সচেতনতার ভিতরে একটি বিজ্ঞান থাকবে, সেখানে বস্তু থেকে সেই চেতনাটা আমাদেরকে আসতে হবে, অথবা সেখানে অনুমানও কিছুটা কাজ করতে পারে, উপমানও সেখানে কিছুটা কাজ করে যেতে পারে। সেটাও কিন্তু এক ধরনের বিজ্ঞান আসলে হয়ে ওঠে। তাহলে সচেতনতা, আমি সচেতন যখন আমি বলবো, সর্বজনীন ভাবে আমি বলছি, তখন কিন্তু আমাকে বুঝতে হবে তুমি কোন সচেতনতায় কাজ করছো, তুমি কোন সচেতন বলছো, সেখানে কি বিজ্ঞান আছে কি নাই, সেইটাই হলো। তাহলে ওই বিজ্ঞানটি আবার আরেকটি বিজ্ঞানের কাছে যায়, অবকাঠামোর কাছে যায়। অনেকে বলবার চেষ্টা করেছেন কিন্তু সেটা। অতএব আমি মনে করি যদি সত্যিকারের একটি সচেতনতা তৈরি করতে পারি আমরা, যদি কমিউনিটির এনগেজমেন্ট তৈরি করতে পারি, কমিউনিটির যদি আমরা একদম একটা সচেতন মানে বস্তুনিষ্ঠ সচেতন করতে পারি, যদি বলি যে আসলে সমস্ত মহামারীর ভিতরে বিজ্ঞান আছে, বিজ্ঞান ছাড়া কোনো কিছুই হবে না, ও কোনো উপর থেকে কোনো কিছু এসে এগুলোকে কোনো কিছু বালা নির্মূল করতে পারে না, বিজ্ঞান পারে। বিজ্ঞানী একমাত্র জায়গা থেকে প্রমাণ করে দেখাতে হবে বিজ্ঞান এই জায়গা থেকে, তাহলে তারা কিছু সচেতন হবে। প্রয়োজন বোধে আমাদের দেখাতে বা অবকাঠামো তৈরি করে স্বাস্থ্যবিধির জন্য সিস্টেম বানাতে হবে, তৈরি করতে হবে। সে জানবে যে ওই সিস্টেমের ভিতরে আমি ঢুকবো, ঢুকে আবার আরোগ্য লাভ করে আমি বেরিয়ে যাব। আমরা তো দেখেছি কি করে বসন্তটাকে নির্মূল করা হয়েছে, দুটো জায়গা থেকে নির্মূল করা হয়েছে। আমরা তো দেখেছি কি করে প্লেগ
কে মানে মানে অপসারিত করা হয়েছে, সচেতনতা এবং অবকাঠামো দুটো মিলেই করা হয়েছে। অর্থাৎ অবকাঠামো কিন্তু আপনাকে কখনোই প্রতারণা করতে পারে না যদি সঠিক অবকাঠামো হয়ে থাকে। সচেতনতা কখনো কখনো আপনাকে প্রতারণা করতে পারে, সেটা যদি ভেক হয়ে থাকে, সেটা যদি ফলস হয়ে থাকে, সেখানে যদি বিজ্ঞান না থাকে, তাহলে এটা আর থাকবে না। এই কথাটা কিন্তু অনেকে বলবার সুযোগটা পাননি, আমি সেটা একটু মনে করিয়ে দিলাম। আমি বলতে চাই যে সব মিলিয়ে সব কিছুর ভিতর দিয়েই আমাদের জীবন দরকার। এই সভ্যতাটাকে যদি আমরা নির্মাণ করতে চাই, তবে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে, অবশ্যই আমাদেরকে অবকাঠামো নির্মাণ করতে হবে। অবকাঠামো না থাকতে, যদি টেকনোলজি না থাকে, তাহলে আমাদের মাইন্ডটা, আমাদের মনটা এক্সটেন্ডেড হতে পারে না, বেড়ে যেতে পারে না। অনেকে বলেছে যে আমাদের প্রযুক্তির ভিতর দিয়ে আমরা আমাদের হাতটাকে লম্বা করতে পারি। এই হাত যদি আমাদের না থাকতো, তাহলে কিন্তু আমাদের টুলস থাকতো না। অর্থাৎ টুলসও দরকার আছে। সেই টুলসটা কিভাবে তৈরি হয়? দুভাবেই তৈরি হতে পারে, কে আগে আর কে পরে সেটা বড় কথা নয়। তাই আমাদেরকে সচেতনতা, বস্তুনিষ্ঠ সচেতনতা, বিজ্ঞানধর্মী সচেতনতা এবং অবকাঠামো, এর ভিতর থেকেই আমরা সভ্যতাটা নির্মাণ করতে পারবো। সভ্যতার বিরুদ্ধে যে এজেন্ডাগুলো কাজ করছে, সেটাকে আমরা দূরীভূত করতে পারবো। তাহলেই আজকের এই বিতর্কটা সাকসেসফুল হবে, সফল কাম হবে। সবাইকে ধন্যবাদ। আজকের সভার সভাপতি এবং আমরা যারা এই কাজের সাথে যুক্ত ছিলাম, অসীম বিভাকর, লিয়াকত চৌধুরী ভাই, আমরা এতক্ষণ ধরে দুই পক্ষের যে বিতর্ক শুনছিলাম, তাতে নিজেরাও মানে আমি তো ব্যক্তিগতভাবে অনেক ঋদ্ধ হচ্ছিলাম। আর আলোচনায় অসীম বিভাকর এবং লিয়াকত চৌধুরী যা বলছেন, তারপর আসলে বলবার মতো কিছুই থাকে না। কিন্তু একটা ব্যাপার আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যেহেতু বিতর্কে অংশ নিতে যাচ্ছি, সেখানে যেমন যুক্তিতর্কের বিষয়গুলো থাকবে, আরেকটি ব্যাপার হলো বিষয়টি উপস্থাপনের ক্ষেত্রে উচ্চারণ শুদ্ধতার জায়গাটিও আমাদেরকে দেখতে হয়েছে। যুক্তির পাশাপাশি যে উপস্থাপনের বিষয়ে আমরা বোধহয় একটু পিছিয়ে আছি কেউ কেউ, এবং সেই ক্ষেত্রে আমি বলবো, বিশেষ করে দলনেতা ছিলেন পক্ষ দলের জাহিদ হোসেন শুভ, তাকে বলবো যে তার আবেগ এবং বলবার জায়গাটিতে একটু স্থিতি আসা দরকার, একটু উচ্চারণ বিশুদ্ধতার জন্য একটু পরিশ্রম করা দরকার। তার ভেতরে যে স্পিরিটটা আছে, তখন সেই স্পিরিটটা সে আরো ভালোভাবে কাজে লাগাতে পারবে। শুধু বিতর্ক না, তার ভেতরে যে একটি মানে নেতৃত্বের গুণাবলী আছে, সেটি আরো পরিশীলিত হবে। আমরা যেমন পোশাক পরি একটু নিজেকে অন্যভাবে উপস্থাপনের জন্য, তেমনি মাতৃভাষার প্রতি শ্রদ্ধা রেখে সেই ভাষার বর্ণমালাগুলোর যে যেটুকু সে চায়, সেইটুকু তাকে মিটিয়ে দিতে পারলেই প্রমিত বাংলার উচ্চারণের যে জায়গাটা, সেটি আয়ত্তে চলে আসে। এবং আমার তো মনে হয় যে অসীম বিভাকর আছেন, ওনার কাছ থেকে আপনারা এই ব্যাপারে একটু পাঠ নিতে পারেন। এটি আসলে একটু পাঠ নেওয়ারও ব্যাপার আছে, কারণ আমরা ছোটবেলা থেকে, এটি আমার প্রত্যেক বিতার্কিক বন্ধুদের জন্যই এটি বলছি, ছোটবেলা থেকে আমরা যে ভাষায় কথা বলে অভ্যস্ত, তা আমাদের আড়ষ্ট অবস্থার মধ্যে নিয়ে যায় এবং সাবলীলতার জায়গায় ঘাটতি এনে দেয় আমাদের পারিবারিক বাচনভঙ্গি এবং আঞ্চলিক বাচনভঙ্গি। সেগুলোর প্রতিও আমার শ্রদ্ধা আছে, আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধা আছে। কিন্তু স্থান, কাল, পাত্র ভেদে আমি যেন যখন পোশাকি কথার মধ্যে যাচ্ছি, পোশাকি বলবার মধ্যে যাচ্ছি, তখন যেন সেই জায়গাটিতে একটু মনোযোগ দিই। বিতার্কিকরা অত্যন্ত মানে তৈরি হয়েই তর্কে এসেছিলেন, এবং সব তর্কের শেষ কথা একটি সুপথ তৈরি করা, যে গন্তব্যে যেতে চাই সেই গন্তব্যটি সুনিশ্চিত করার জন্য এই তর্কগুলো উস্কে দেয় ভাবনা, উস্কে দেয় সম্ভাবনা, উস্কে দেয় আবিষ্কারের পথ, এবং সেই পথ ধরে আমরা এগোই। আমাদের বাংলাদেশের যে উন্নয়ন, উন্নতি এবং সম্ভাবনা,
সেগুলো যে সংকটগুলোকে অতিক্রম করবার জন্য আমাদের প্রয়াস চালাতে হয়, সেখানে এই তর্ক বিতর্ক আমাদের হলো ভাবনার খোরাক দেয়, সচেতনতাকে সজীব রাখে। আর সচেতন হলেই হয় না, যেটি অসীম বিভাকর বলেছিলেন, যে যেটি কর্মে পরিণত না হয়, যে ভাবনা কাজে পরিণতি না পায়, সেটি সচেতনতা নয়। সেই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কাজ করলাম, এটিকে আমি কাজই বলছি, কারণ আমরা এবং সামনে যারা শ্রোতারা আছেন এবং যারা আয়োজক আছেন এবং বিতার্কিকদের পাশে যারা আছেন, তাদের প্রত্যেকের জন্য এটি এই মুহূর্তের কাজ। এই মুহূর্তে আমাদের দেশে, অন্তত আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন খুলে দেয়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ফলে পাশ্চাত্যে যে সমস্যাগুলো এসেছিল, সেগুলো যেন আমাদের ক্ষেত্রে পুনর্বহাল না হয়, সেই জায়গাটির জন্য আমাদের কাজ করতে হবে। সচেতনতার সেই জায়গাটিও আমাদের নিশ্চিত করতে হবে। যা কিছু স্বাস্থ্যবিধি আছে সেটি মেনে চলা প্রয়োজন, যা কিছু করণীয় সেটি নিজে এবং পাশের মানুষটিকে করবার জন্য বাধ্য করাও প্রয়োজন আছে। এই সচেতনতাই বলতে এই প্রত্যয়ের ভেতরে সব ধরনের বিষয়ের একটি সমন্বয় আছে। এই সমন্বয়টি হলো কি? এই সমন্বয়টি হলো বিজ্ঞান আমাকে কি বলে সেটি মেনে নেয়া সচেতনতা। এই সমন্বয় হলো স্বাস্থ্যবিধি আমাকে কি বলে সেটি মেনে নেওয়ার সচেতনতা। এই সমন্বয় হলো আমার বিবেক বিবেচনা কি বলে সেইটি মেনে নেওয়ার সচেতনতা। এই সচেতনতা হলো বিশেষ করে এই চলমান সময়ের মহামারীর যে সচেতনতা, সেটি হলো আমি যেন কারো জীবনের মৃত্যুর কারণ হয়ে না উঠি এই কোভিড-19 কারণে, সেই সচেতনতা রক্ষা করা। আমাদের হাত যখন আমাদের শত্রু, তখন এই হাতকে কিভাবে নিজের আয়ত্তে আনা যায়, এই হাতকে কিভাবে কার্যকর করা যায় মানুষের কল্যাণে, সেই জায়গাটি নিশ্চিত করা। খুবই ভালো লাগলো, পরপর দুবারই আমরা এরকম একটি বিষয় নিয়ে আলোচনায় এসেছি। বিতর্ক মানেই তো আলোচনা, আর আলোচনার মধ্য দিয়ে যে স্বাস্থ্যকর সুন্দর একটি পরিস্থিতি নির্মাণের সম্ভাবনা তৈরি হয়, সেই সম্ভাবনার জন্য এই বাংলা ভাষা সাহিত্য চর্চা কেন্দ্রের এই উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ একটি উদ্যোগ, এবং এই উদ্যোগ নিশ্চয়ই আমাদের বলার ভেতর দিয়ে, আমাদের করার ভেতর দিয়ে একটি সার্থকতায় পৌঁছবে। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সম্মানিত বিচারকদের তাদের সুপরামর্শ এবং সুচিন্তিত মত প্রদানের জন্য। প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা 2021-এর আয়োজন সফল করতে নেপথ্যে থেকে যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তারা হলেন সমন্বয়ক প্রভাষক রবিউল ইসলাম, ফল সংরক্ষণে প্রভাষক এনামুল হক এবং প্রভাষক আফরোজা আজাদ কথা, সময় নিয়ন্ত্রকে প্রভাষক ফারহানা কাউসার প্রীতি, ভিডিও সম্পাদনায় জনাব মোহাম্মদ রবিউল এবং কারিগরি সহযোগিতায় প্রভাষক আল আমিন এবং সহকারী শিক্ষক গৌতম সরকার। আয়োজনের সাথে সংযুক্ত থেকে সার্বিক সহায়তা করার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় সুধী মণ্ডলী, আজকের বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীকে ফল ঘোষণা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সঞ্চালক শাহানা আক্তার শিলাকে। কৃতজ্ঞতা সম্মানিত বিচারক মণ্ডলীর প্রতি। আপনারা অনেক গুরুত্বপূর্ণ কথা আজকে বলেছেন, প্রতিদিনই বলেন, তার মধ্যেও প্রতিদিনই নতুন করে কিছু শেখার থাকে আপনাদের কাছ থেকে। আমি আসলে আর কোনো কথা না বলে সরাসরি ফল ঘোষণার মধ্যে যেতে চাই। ফল ইতোমধ্যে পেয়ে গেছেন সবাই, তারপরেও আমার দায়িত্ব সেটাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া। সেই জন্যই বলা, এই পর্বে বিজয়ী হয়েছে বিএল কলেজ খুলনা এবং সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন বিচারকদের বিবেচনায়
ইরামণি মণ্ডল, দলনেতা, বিএল কলেজ খুলনা। বিজয়ী দল এবং যারা তাদের সাথে অবতীর্ণ হয়েছিলেন প্রতিযোগিতায়, দু দলকেই অভিনন্দন, দু দলের প্রতিযোগীদেরকেই অভিনন্দন। এবং আগামীতে তারা যেন তাদেরকে লেখা দেখে দেখে পড়তে না হয়, অন্তত তেমন ভাবে সামনে আসবেন, স্ক্রিনে আসবেন। আপনাদেরকে এতজন মানুষ দেখছে, দেশে, দেশের বাইরে, পৃথিবীর নানান প্রান্ত থেকে আপনাদের কথাগুলো শুনছে। একজন শিল্পী যখন মঞ্চে গান করতে যায়, যে গানটা সে হয়তো এর আগেও 100 বার গেয়েছে, তারপরেও সে মঞ্চে ওঠার আগে আরেকবার একটু অনুশীলন করে নেয়। গানের প্রতিটি শব্দ তার মুখস্থ, প্রতিটি সুর তার জানা, তারপরেও সে একটু চর্চা করে নেয় যেন মঞ্চে পারফরমেন্সটা ভালো হয়। আর এই বিতার্কিকের প্রতিটি শব্দ কিন্তু তার জানা থাকলেও কি বলবে বলতে গিয়ে সেই প্র্যাকটিস কিন্তু করা নেই ভালো করে। সেজন্য মানুষের সামনে যখন আমরা কথা বলবো, আমরা যেন অন্তত নিজেকে একটু প্রস্তুত করি। যে বিষয়টা লীনা আপা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন, যে উচ্চারণের ক্ষেত্রে মানুষের সামনে যখন বলবো, আনুষ্ঠানিক যখন কথা বলবো, তখন যেন আমরা একটু সচেতন হই। কোনোভাবেই তিনি কিন্তু আঞ্চলিক শব্দের বা আঞ্চলিক কথা বলার বিরোধিতা করেননি, তিনি সেটাকে শ্রদ্ধা করেই বলেছেন। অনেক সময় আমরা ভুল বুঝে ফেলি যে শুদ্ধ ভাষায় কথা বললে বা প্রমিত উচ্চারণে কথা বলতে গেলে, ওটার পক্ষে কথা বললে অনেকেই মনে করেন যে আমরা আঞ্চলিকতাকে পরিহার করতে চাই। ব্যাপারটা কিন্তু তেমন নয়। তিনি বলেছেন যখন আমরা আনুষ্ঠানিকভাবে যে কোনো জায়গায় কথা বলবো, কথাটা বলার সময় যেন আমাদের আঞ্চলিকতাকে পরিহার করে সার্বজনীন হয়, কথাটা সবার সামনে বলার মতো হয়। এ ব্যাপারে আশা করি আমরা সবাই সচেতন হব, এই প্রত্যাশা ব্যক্ত করে যদি এটা সচেতন হই, তাহলে আমাদের এই উদ্যোগটা শুধু বিতর্ক নয়, আলোচনা নয়, আমাদের এই যে উদ্যোগ সার্থক হবে। এবং আশা করি আমরা ধীরে ধীরে উদ্যোগকে সার্থকতার দিকে নিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করে সবার সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।